নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে রাজনীতির মাঠে আনুষ্ঠানিকভাবে শামিল হলো জাতীয় নাগরিক পার্টি। দলটি বলছে, বাংলাদেশের মাটিতে ভারতপন্থী এবং পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। দলটির লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। পরিবর্তনের অঙ্গীকার নেওয়া যাত্রা শুরু করা নতুন রাজনৈতিক দলটি রাজনৈতিক অঙ্গনে কতটুকু নতুনত্ব আনতে পারবে? অন্যদিকে বিএনপি বলছে, এ মাসের মধ্যেই সরকারের পক্ষ থেকে নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্তের কথা জানিয়েছে দলটি। নতুন রাজনৈতিক দল, নতুন রাজনীতির মেরুকরণ, এসবই আজকের আলোচনায় আনতে চাই। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় স্টুডিওতে আছেন তিনজন সম্মানিত অতিথি। চলুন এ পর্যায়ে পরিচিত হই। স্টুডিওতে আছেন খন্দকার মাসুকুর রহমান মাসুক, সহ সাংগঠনিক সম্পাদক বিএনপি। আছেন শাহাদাত হোসেন সেলিম, চেয়ারম্যান এলডিপি ও মুখপাত্র 12 দলীয় জোট। সে সঙ্গে আরও আছেন নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ। তিনজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। খন্দকার মাসুকুর রহমান, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। নতুন রাজনৈতিক দলের কথা বলছিলাম, সে বিষয়ে তো শুনবই। একটু আমার শুরু থেকে যে আমি বিষয়টি বলছিলাম যে বিএনপির দাবি করছে যে এ মাসের মধ্যে সরকারের পক্ষ থেকে রোডম্যাপ ঘোষণা করতে হবে, অন্যথায় সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে তারা রাজনৈতিক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে। একটু জানতে চাই যে আবারও কি বিএনপি আন্দোলনের কথা ভাবছে? ধন্যবাদ আপনাকে, সম্মানিত আলোচককে। আমি বলবো, প্রথম চ্যাপ্টারটা একটু আমাকে সময় দিবেন, পরবর্তীটা আমি একটু পরে বলবো। প্রথমেই আগামীকাল মুসলমানদের পবিত্র ইবাদত রমজান মাস। আমি সকল মুসলমানদেরকে রমজানুল মোবারক জানাই। পাশাপাশি এই বিষয়ে 1 মিনিট বলতে চাই। আজকে পত্রিকা দেখছিলাম, বিভিন্ন দেশের, বিশেষ করে মধ্যপ্রাচ্যের এবং মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ সংযুক্ত আরব আমিরাতে এই রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় কতগুলো দ্রব্যর 50% তাদের দাম কমিয়ে দিয়েছে। 10,000 পণ্যের উপরে তারা বিশেষ ছাড় দিয়েছে। আমি আমাদের দেশের সম্মানিত ব্যবসায়ীদের বলবো, এদিকে লক্ষ্য রাখার জন্য। আমাদের দেশে সাধারণত এই রমজান আসলে কিংবা কোরবানি আসলে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পায়। পৃথিবীর কোনো মুসলিম কান্ট্রিতে বা অন্যান্য দেশেও এই সময়টা কমে, সেদিকে লক্ষ্য রাখার জন্য। দেখেন, দল গঠন নিয়ে আমি বলতে চাই, যে কোনো ব্যক্তি, যে কোনো গোষ্ঠীর, যে কোনো ধর্মের মানুষের রাজনৈতিক দল গঠন করার তাদের অধিকার রয়েছে। সেদিকে বৈষম্য বিরোধী আন্দোলন পরবর্তীতে 1 দফা ফ্যাসিস্ট শেখ হাসিনার পদত্যাগ আন্দোলনে নেতৃত্বে ছাত্র জনতা ছিল, ছাত্ররা ছিল নিঃসন্দেহে, স্বীকার করতে হবে। তার সাথে এদেশের আপামর জনগণ, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, দিনমজুর সকল রাজনৈতিক দলের সমর্থনে ফ্যাসিস্টের বিদায় হয়েছে। সেই তরুণ ছাত্ররা দল গঠন করেছে, সেই দলের আমি সাধুবাদ জানাই। আমি তাদের সফলতা কামনা করি। পাশাপাশি আমি বলতে চাই, আমাকে একটু শেষ করতে দিতে হবে। আমি চ্যাপ্টারটা কোথা নিয়ে শেষ করতেছি। পাশাপাশি ছোট্ট পরিসরে এখানে শেষ করা যাবে না, আমি একটু বলি। দেখেন, তারপর আমাকে দিয়েন না। রাজনীতিবিদ হিসাবে শেখ মুজিব একটা অবিসম্বাদিত নেতা ছিলেন। তার নেতৃত্বে ক্ষমতায় আসার পর ওনার দল আওয়ামী লীগকে বিলুপ্ত করে আদর্শ বাকশাল উনি তৈরি করেছিলেন। আমি রিলেটেড দেখেন, সেখানে বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন এবং এই বাকশাল একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে গিয়ে তার কবর রচনা হয়েছে এবং ওনার যে বিয়োগান্ত ঘটনা, সেই সিঁড়ি উনি তৈরি করেছিলেন। পরবর্তীতে উনি এরকম 69-এর একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিলেন। অবশ্যই আমাদের নেতা জনপ্রিয় ধস নেমেছিলেন।
সেই দলের অবস্থা। পরবর্তী ঠিক এরকম একটা বিশেষ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আবির্ভাব হয়েছিল, তিনও দল গঠন করেছিলেন। উনি বিভিন্ন পথ ও মতের লোকদের নিয়ে এক মোহনায় এনে বাংলাদেশি জাতীয়তাবাদ একটি আদর্শ দিয়ে উনি বাংলাদেশ জাতীয় দল গঠন করেছিলেন, যা এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ দলে পরিণত হয়েছে। এদেশের গণমানুষের হৃদয়ে এই দল রয়েছে। আপনার শেখ মুজিবের মেয়ে তিনিও তার দলের একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে গিয়ে ফ্যাসিস্টে পরিণত হয়েছিলেন, ওনাকে বিদায় নিতে হয়েছে। আমি মনে করি এই তরুণরা স্বাধীনতার পর এই যে আমার ভাই নাজমুল হক প্রধান, তাদের মতো ইয়াং অভিজ্ঞতা সম্পন্ন এক ঝাঁক তরুণ জাসদ বৈজ্ঞানিক সমাজতন্ত্র জাসদ তৈরি করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী সমাজতান্ত্রিক দল জাসদ। সেখানে তরুণদের মধ্যে সারা বৈজ্ঞানিক সমাজতন্ত্র সারা জাগিয়েছিল, কিন্তু এদেশের সাধারণ মানুষের মনিকোঠা যেতে পারেনি, যার ফলে জাসদ একসময় হোঁচট খেয়ে পড়েছে। আমি এই যারা না না এই যারা আমি এখানে ফিনিশিং করি না, আমি একটু ফিনিশিং করি। এখানে যারা দল গঠন করেছে, আমি বলবো রাজনীতি কুসুমাকীর্ণ নয়, এটা বন্ধুর দুর্গম পথ, কণ্ঠকাকীর্ণ। এখানে তরুণদের মধ্যে শুধু তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ, তাদেরকে বুঝতে হবে এটা পিচ্ছিল পথ, এটা গণমানুষের সম্পৃক্ততা না থাকলে সেখানে হোঁচট খাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাদাত হোসেন সেলিম। নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি যেমনটি বলছে, বাংলাদেশে ভারতপন্থী বা পাকিস্তানপন্থী রাজনীতির কোনো ঠাঁই হবে না। ভারতপন্থী রাজনীতি বলতে আমরা সবসময় আওয়ামী লীগের রাজনীতির কথা শুনে এসেছি। পাকিস্তানপন্থী রাজনীতির চর্চাটা বাংলাদেশে কে করে? ধন্যবাদ আপনাকে। এটা যিনি বলেছেন সেটা তারাই বলতে পারবেন, তারা কোন প্রেক্ষিতে তারা সেই বক্তব্য রেখেছেন সেটা আমাদের জানা নেই। মানে কারা কোন পন্থী রাজনীতি করে, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করি, আমরা আমাদের নিজেদের কথা বলতে পারি। গতকালকে তারা একটা নতুন রাজনৈতিক দল ঘোষণা করেছেন, আমি তাদের সেই ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলাম একজন আমন্ত্রিত অতিথি হিসেবে। তো আমি দেখেছি যে জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির থেকে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করা হয়েছে। তাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করার প্রেক্ষিতে অনেকগুলো প্রশ্নের জন্ম দিয়েছে, মানে অনেকগুলো আপনার বিষয় সামনে চলে এসছে। প্রথম কথা হলো যে তাদের এই রাজনৈতিক দল গঠনের সাথে সাথে আপনার বর্তমান যেই তত্ত্বাবধায়ক সরকার বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বিতর্কের মধ্যে ফেলে দেওয়া হয়েছে। কারণ ক্ষমতা থেকে আপনার গিয়ে আবার ক্ষমতা থেকে পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করা, এটা অলরেডি কিংস পার্টি একটা তকমা তাদের গায়ে লেগে গেছে। এখান থেকে তাদেরকে বেরিয়ে আসাটা অত্যন্ত কষ্টকর হবে বলে আমার কাছে মনে হয়। কারণ বাংলাদেশের সাধারণ মানুষ কিংস পার্টিকে আপনার সেভাবে গ্রহণ করতে কখনোই আপনার প্রস্তুত নয়। দ্বিতীয়তটা যেটা তাদেরকে যে সমস্যাটা মোকাবিলা করতে হবে সেটা হলো যে এই দলের মধ্যে আপনার সুবিধাবাদী, আপনার যারা আপনার সরকারের কাছে বিভিন্ন রকমের পদলেহনকারী, আপনার তারপরে বিভিন্ন দুর্নীতিবাজ সরকারি দলের তকমা গায়ে লাগানোর জন্য তারা সেখানে ভিড় করতে পারে। আমরা গতকালকের তাদের যে অনুষ্ঠানে আমরা এমন অনেক রাজনৈতিক দলকে দেখেছি যাদের ঠাঁই হওয়ার কথা ছিল জেলে, যারা আপনার 18 সালের নির্বাচনে অংশগ্রহণ করে সংসদ সদস্য হয়েছে, জেলে না গিয়ে সংসদ কাঁপিয়েছে, তাদেরকে সেখানে উপস্থিত দেখেছি। আবার অনেকগুলো রাজনৈতিক দল যারা কোনো আন্দোলন সংগ্রামের মধ্যে গত 15 বছরে সামান্যতেও কোনো ভূমিকা রাখে নাই, এমনকি জুলাই কোনো অভ্যুত্থানেও কোনো ভূমিকা রাখে নাই, তাদেরকেও দেখেছি। এবং তাদেরকে তাদের শত্রু মিত্র চিহ্নিত করতে হবে। এছাড়া বিতর্কের যে এটা মানে সরকারি দল হিসাবে কিংস পার্টি হিসাবে তাদের গায়ে যে তকমাটা, যেমন আপনি অলরেডি দেখেছেন যে ফিরোজপুর থেকে তারা বাস রিকুইজিশন করে এসছে। এবার আমরা যারা ছোট ছোট রাজনৈতিক দল করি বা 12 দলীয় জোট করি, আমরা মাঝে মাঝে জাতীয় প্রেস ক্লাবের সামনে, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আমরা কিছু সমাবেশ করতে চাই। আমরা সেই সমাবেশ করলে 500-700-1000 লোকের আমরা একটা সমাবেশ করি। 500-1000 লোকের আপনার সমাবেশ করতে গিয়ে আমাদের জিহ্বা দুই হাত বেড়ে যায়, বুঝছেন না? সেখানে যে মানে যেই বিভিন্ন রকমের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে তারা ছাত্ররা এত বড় একটা অনুষ্ঠান, এত বড় একটা রাজনৈতিক দল করার পিছনে তাদের মানে আর্থিক সংগতিটা কোথায়, এটাও জনগণের মধ্যে প্রশ্ন এসছে।
আবার ধরেন আপনার শহীদ আবু সাইদের ভাই বললো যে আমাদেরকে অন্তত একটা দাওয়াত দেওয়ার প্রয়োজন মনে করেন। এইসব বিতর্ক নিয়ে তাদেরকে আগাতে হবে। আমরা তাদের শুভকামনা করি, তরুণরা রাজনীতি করুক, রাজনীতি করে যদি রাজনীতির মাঠ বদলাতে পারে, রাজনৈতিক সংস্কৃতি বদলাতে পারে তাহলে খুবই ভালো কথা। তবে আমরা শুরুতেই যা দেখি যাতে বলতে পারি এটা একটা গতানুগতিক রাজনৈতিক দল হিসাবেই সামনের দিকে আগাবে। সরকারের কিছুটা পৃষ্ঠপোষকতা তাদের প্রতি থাকবে এবং সরকারের পৃষ্ঠপোষকতার কারণে সরকারের যেই ভাবমূর্তি সে ভাবমূর্তি পূর্ণ হবে। ইতিমধ্যে অনেকের মধ্যে দাবি উঠছে যে সরকারকে আবার পুনর্গঠন করতে হবে, সরকারকে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারকে নিরপেক্ষতা বজায় রাখার জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য তাদেরকে ঢেলে সাজাতে হবে। এই দাবিগুলো উঠছে এবং আস্তে আস্তে এই দাবিগুলো আরও উঠবে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। জনাব নাজমুল হক প্রধান, নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে জাতীয় নাগরিক পার্টি, সেই দিক দিয়ে আবার বলছে যে দলটির লক্ষ্য দেশে সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠা করা। জানতে চাই রাজনীতির সংস্কৃতির পরিবর্তন কতটুকু আনা সম্ভব এবং সেকেন্ড রিপাবলিকের প্রয়োজনীয়তা মনে করছেন কি? ধন্যবাদ আপনাকে এবং দুজন সহ আলোচককে। আসলে ওনারা বলেছেন, আমি প্রথমেই জনাব মাসুক কিছু কথা বলছেন। আমরা জাসদ, এটা মার্চ মাস, অগ্নিঝরা মার্চ বলি। মার্চ মাসে বাঙালির জাতীয় জীবনে, বাংলাদেশের জীবনে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা আছে, এটা সবাই স্বীকার করবেন, অস্বীকার করার কোনো উপায় নেই। আমি সেদিকে যাচ্ছি না। আমি বলছি যে জাসদ যে দলটা দেশ স্বাধীনের পরে আত্মপ্রকাশ করেছিল সেটা ধারাবাহিক একটা প্রেক্ষিতে আসতে বললে অনেক দূর বলতে হবে আমাদেরকে, তাই না? বাঙালি জাতীয় আন্দোলনের সেই আমাদের সেই স্লোগান পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা ইত্যাদি ইত্যাদি। তারপর মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীনের পরে আমরা ক্ষমতায় যিনি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর, আমরা আশা করেছিলাম যে স্বাধীন দেশে এত লক্ষ লোকের প্রাণের বিনিময়ে যে দেশটা আসলো সেই দেশে নতুন আইন কানুন হবে, নতুন সমাজ হবে, নতুন রাষ্ট্র কাঠামো হবে, তাই না? কিন্তু সেটা ভ্রুক্ষেপ না করে উনি পুরাতন কাঠামো দিয়ে দেশটাকে চালানোর চেষ্টা করলেন। এবং সেই সময় আমরা একটা বিদ্রোহ করেছিলাম, ছাত্রলীগ। আমরা বিপ্লব সামাজিক বিপ্লব স্লোগান দিয়ে আমরা পল্টন থেকে বেরিয়ে আমরা পরে অক্টোবর মাসে দল গঠন করি। সাথী ভাই মাসুক বলেছেন, তাই না, যে আগাইতে পারেন এই দলটা। আসলে এটা ঠিক, ওনার দৃষ্টিতে আগাইতে পারেন। আমরা বলছি যে আমরা বাংলাদেশে প্রথম রাজনৈতিক দল হিসেবে জাসদ সেই সময় ক্ষমতার সঙ্গে থেকে রাজনীতি করতে চায়নি, ক্ষমতার বাইরে জনগণের পক্ষে থেকে রাজনীতি করার এটা দৃষ্টান্ত স্থাপন করেছে। আপনি দেখবেন, এবং দলটার নাম ছিল জাতীয় সমাজতান্ত্রিক দল। অনেক ভুল ভ্রান্তি সবাই বলে জাতীয়, কিন্তু এরপরে যে দলটা সেনাবাহিনীর গহ্বরে জন্ম করলো সেটাও জাতীয় নাম রাখলো, জাতীয়তাবাদী দল। জাতীয়টা রাখলোই, আমাদের সেখানে নামটা রাখলো, এরপরে জাতীয় পার্টি ওটাও জাতীয় রাখলো, এরপরে ইনারা এটাও জাতীয় রাখলো। মানে আমি বলতে চাচ্ছি আমাদের ক্ষমতায় হয়তো এবার আরণ হয় নাই, কিন্তু আমাদের রাজনৈতিক পথটা এই যে সরকারের সমস্ত কথা না বলার এই যে দেশ স্বাধীনের পরে এটা আমরা স্থাপন করেছি। এবং ক্ষমতায় না থেকে আমি বর্তমান দলকে আমি অবশ্যই অভিনন্দিত করি। আমাদের দলটা খণ্ডবিখণ্ড হয়ে তাই বলে সামরিক শাসকদের কারণে, যারা রাতের অন্ধকারে আসসালামু আলাইকুম দেশবাসী বলে ক্ষমতায় এসেছিলেন। এটা ইতিহাস ভবিষ্যতে বলবে এই কথাটা। আমরা নিজেরা সয়েল থেকে, মাটির থেকে আমরা রাজনীতি করার চেষ্টা করি। সেটা করতে গিয়ে আমাদের হোঁচট খাইছি, ভাঙছি, বিভক্ত হয়েছে, দ্যাটস রাইট, এটা ইতিহাস বিবেচনা করবো। আমি যেটা বলতে চাচ্ছি বর্তমান সময়ের প্রেক্ষাপটে যারা দলটা করছেন, আমি বলবো আপনারা যেহেতু একটা আন্দোলনে নতুন একটা রাজনীতির স্লোগান আপনারা উঠাতে যাচ্ছেন, ভালো কথা। আপনারা রাজনীতি করতে চাইলে ক্ষমতার থেকে প্লিজ একটু বেরিয়ে এসে রাজনীতিটা করেন, তাহলে জনগণের সঙ্গটা খুঁজে পাবেন, পায়ে মাটি পাবেন। যদি ক্ষমতায় থেকে দল গঠন করতে চান, তাই না, তাহলে যে এলাও সেই কদু, এটা সবসময় প্রতিরোধের সম্মুখীন হবেন এবং ভালো কিছু আশা করতে পারবেন না। আমি সেই কারণে বলবো, আমি আবারও বলি, আপনাদের এখনও ঘোষণাপত্র কর্মসূচি মাঠে আসেনি, কিছু কথা বলেছেন আপনারা, সেটা যথেষ্ট দল করার ক্ষেত্রে। আপনারা যদি মাঠে আসেন, অপরাপর দলগুলি যারা এই যে বললো সেলিম ভাই, তাই না, অসংখ্য দল বা কম দল মাঠে বহুদিন ধরে ক্রিয়াশীল আছে। নতুন অনেক দল হচ্ছে এই সময়, আমি দেখছি প্রতিদিন দল গঠন হচ্ছে, এখানটায় অনেকগুলি দল হয়ে গেছে। আপনার দলটা ক্ষমতার কারণে, বিলসিংয়ের কারণে অনেক কথাটা চলে আসছে যে আপনারা একটু বড় সমাবেশ করতে পেরেছেন, এটাই চূড়ান্ত না। আমি বলছি যে যদি সত্যি সত্যি রাজনীতি করার আকাঙ্ক্ষা থেকে থাকে, তাই না, তাহলে ক্ষমতার সঙ্গ থেকে না, জনগণের সঙ্গে থেকে রাজনীতি শুরু করুন। তাহলেই জনগণও আজকে এই আন্দোলনের যে আকাঙ্ক্ষা, এই স্বৈরাচারী শেখ হাসিনার বিদায়ের পর জনমনে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করতে সহায়তা করতে পারবেন, রাজনৈতিক দল হিসাবে এগিয়ে যেতে পারবেন। আর যদি ক্ষমতার সঙ্গে থেকে থাকেন, তাই না, তাহলে যে বদনামগুলি ক্ষমতার থাকে, এগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তাই না, এর কালিমাটা আপনাদের উপর পড়বে এবং সেই কালিমায় ভালো কিছু করতে পারবেন না। আমি তো এখনও সময় আছে, আর দেরি না করে প্লিজ সালাম জানিয়ে আপনার জনগণের কাতারে এসে রাজনীতি শুরু করুন।
এটাই আমার কামনা। এই যে নতুন বন্দোবস্তের কথা বলছে, আমরা তো বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় আমরা দেখছি সেই চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতি, সেটির পরিবর্তন আসলে কিভাবে হবে? শোনেন, প্র্যাকটিক্যালি বৃক্ষ কি নাম তোমার ফলে পরিচয়, আসলে অ্যাটিটিউড বলে দেয়, তাই না? ওই ওখানে মর্নিং শোজ দি ডেজ, অ্যাটিটিউড বলে দেয় যে কী করতে চায় একটা রাজনৈতিক দল, তার প্রোগ্রাম, তার কর্মসূচি, তার ঘোষণাপত্র, এই সবের মধ্যে দিয়ে বোঝা যাবে সে কী করতে চায়। এটা এক সময় ছাত্র শিবির স্লোগান দিত, নো ইস্ট নো ওয়েস্ট, ইসলাম ইজ বেস্ট, তাই না? স্লোগান দিত। ইস্ট মানে বুঝাতে চায় না, হ্যাঁ, ওয়েস্ট মানে পাশ্চাত্য, এর বাইরে তারা ইসলাম ইজ বেস্ট, এই স্লোগান দিত। এখন দিচ্ছে বোধহয় না, আমি জানি, আমাদের ছাত্র শিবির ছিল সে মধ্যে স্লোগানটা। আমি বলতে চাচ্ছি এইরকম বাংলাদেশের রাজনীতির ভারতপন্থী আর পাকিস্তানপন্থী রাজনীতি নেই। রাজনীতিটা এখানে বারবার হোঁচট খাচ্ছে জায়গায়, ডেমোক্রেটিক্যালি রাজনীতিটা এখানটা আমরা করতে পারছি না। ক্ষমতায় যিনি যাচ্ছেন তিনি রাবণ হয়ে যাচ্ছেন। আপনি দেখেন দেশ পাকিস্তান লড়াই করে এক ব্যক্তি এক ভোট বঙ্গবন্ধু জিতলো, ক্ষমতায় আসলো। দেশ স্বাধীনের পরে ৭৩ নির্বাচনে একই কাজটাই করেছেন উনি। এরপর একদল করতে গেছেন। শেখ হাসিনা দেখেন বারবার আন্দোলন করে আমরা এরশাদকে পতন করাইলাম। এরশাদের মতো একটা সামরিক স্বৈরাচার লোক সে সাহস করছে রিজাইন করে আমাদের দাবির কাছে নথি স্বীকার করতে, এবং জেল খাটছে 6.5 বছর এক নাগারে। শেখ হাসিনা এটা পারলেন না। মানে একটা সামরিক শাসক থেকে কত জঘন্য হলে উনি সব বংশে উনি পালিয়ে চলে গেলেন, তাই না? বলবে ওনাদের লোকরা না পালিয়ে যায়নি, ওনাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে আত্মীয় স্বজনরা গেলেন কেন? সবাই তো চলে গেলেন। তো ওনার সঙ্গে পুলিশ, ওনার বিজনেস গোষ্ঠী অনেকে পালিয়ে গেলেন। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এখন বর্তমান সময়ে আমরা যারা রাজনীতি করতে চাই বা যারা রাজনীতি ভবিষ্যতের জন্য করতে চাই, তাদেরকে অবশ্যই আমাদেরকে এখানটায় মূল কারণটা হচ্ছে ক্ষমতায় গেলে ক্ষমতায় থেকে প্রস্থানটা কিভাবে হবে, এর বন্দোবস্তটা আমরা বের করতে পারি নাই। ক্ষমতায় যে যায় সে মনে করলো আমি তো চলেই গেলাম। এই যে ইউনূস সাহেব ক্ষমতায় আসছে, তাই না? ভোট নিয়ে দেখেন এত কথা বলতে হবে কি জন্য? উনি পরিষ্কার বলবে, ইয়েস আমি সেখানে গুম খুনের এগুলোর বিচার করব, এটার হত্যার বিচার হবে, এই হবে, এটা ব্যান্ড হবে, এটা ব্যান্ড হবে না, বিদেশি টাকা ফেরত আনবো, এতদিনের মধ্যে ভোট হবে। বলতে পারছেন না কেন? ওনার তথ্য সচিব আজকে বলছেন যে না, ডিপ্লোম্যাটিক কথা, হ্যাঁ, যে না আরও 3 মাস পিছাইতে পারে, এটা তারিখ এখন দেওয়া যাবে না। তার মানে কি? তার মানে হচ্ছে যে ক্ষমতাটা এখানে মারাত্মক লোভনীয় সবার জন্য হয়ে গেছে। আমরা যারা রাজনীতি, আমাদের জন্য লোভনীয়, যারা রাজনীতি করেন না, যারা এসছেন তাদের জন্য লোভনীয় হয়ে গেছে। জনাব নাজমুল হক প্রধান, ছাত্ররা কিন্তু বলছে যে তারা ক্ষমতা কেন্দ্রিক না জনতা কেন্দ্রিক রাজনীতি করতে চায়। তারা বলছে বাংলাদেশের মাটিতে ভারতপন্থী পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই হবে না। কিন্তু ছাত্রদের আত্মপ্রকাশের দিনই আবার দেখা গেল ইনকিলাব জিন্দাবাদ স্লোগান নিয়ে নানামুখী বিতর্ক চলছে। আমি সে আলোচনায় ফিরতে চাই একটা বিরতির পর। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। জনাব নাজমুল হক প্রধান, যে আলোচনায় আমরা ছিলাম, নতুন দল আত্মপ্রকাশের দিন মঞ্চে আমরা যেমনটি দেখলাম ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেওয়া হলো, এই বিষয়টি নিয়েও কিন্তু নানামুখী আমরা বিতর্ক দেখছি। কিভাবে দেখছেন বিষয়টিকে? আসলে আমি স্লোগান কি দিল এটা নিয়ে আমার কোনো কি বলা যায় যে আমি কোনো আলোচনা করতে চাচ্ছি না। একটা দল তার ম্যানিফেস্টোটা কি করবে, তার লক্ষ্যটা কি হবে, কর্মসূচিটা কি হবে, তারপর নির্ভর করে। ইনকিলাব জিন্দাবাদ এটা হলো একটা পুরনো কমিউনিস্ট ওই ভগৎ সিংদের স্লোগান। ইনকিলাব মানে বিপ্লব, জিন্দাবাদ মানে তো জিন্দাবাদ, দীর্ঘজীবী হোক বিপ্লব। তো সেই স্লোগানটা দিয়েছে তারা, তাই না? এটা নতুনত্ব কিছু না, বহু পুরনো স্লোগান, আদি স্লোগান। সেই স্লোগানটা দিয়ে এখানটায় রাজনীতির গতি প্রকৃতি বোঝা যাবে না। দলটা কি করছে সবেমাত্র ঘোষণা হয়েছে, এখন পর্যন্ত তাদের ম্যানিফেস্টো হয় নাই, কর্মসূচি হয় নাই, তাই না? কী করতে চায়। আর এমনি কিছু কথা বলছে তারা, এটা নিয়েও পাকিস্তানপন্থী না ভারতপন্থী। আসলে মূলত ফাইট হচ্ছে ডেমোক্রেসি, যেটা বলতেছিলাম। ডেমোক্রেসির মধ্যেই সাম্য, আমাদের স্বাধীনতা, তাই না, আমাদের বৈষম্য বিলোপ, এই বিষয়টাকে কীভাবে উপস্থাপন করবে তার উপর নির্ভর করবে তাদের অগ্রযাত্রা কতটুকু হবে। এমনি দেশে আপনার নির্বাচনের জন্য দেখেন দেশটা আসছে, পাবলিক কিন্তু, জনগণ কিন্তু বিশ্বাস করে না যে ইউনূস সাহেব নির্বাচন করতে পারবে। আমি প্রতি মাসে, যেহেতু আমি নির্বাচন করব নির্বাচন, সেই কারণে আমি এলাকায় যাই, প্রতি মাসেই যাই, কিন্তু জনগণের ভোট তো হবে না এখন, বলে ইউনূস সাহেব তো ভোট করবে না। পাবলিকের ধারণা দেখেন কত ক্লিয়ার। অনিশ্চয়তা কেন? অবশ্যই ওই যে দল করবে, আগে স্থানীয় সরকার নির্বাচন করবে। দেখেন এই জামাত গেছে গিয়ে মিটিংয়ে স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সমস্যা হলো জাতীয় নির্বাচন, স্থানীয় নির্বাচন। তার মানে কি? তার মানে রাজনৈতিক অঙ্গনটাকে ব্যবহার করে সরকারের পক্ষ থেকেও কিছু লোক বা এরা বলতেছে স্থানীয় সরকার নির্বাচন আগে করবে। তাহলে এই যে স্থানীয় সরকার নির্বাচন আগে করবে, তার উপজেলা করবে, তার দল করবে, তাহলে এই কারণে পাবলিকের মধ্যে এই কনফিউশনটা, এই সন্দেহটা আছে, সংশয়টা আছে। এখন এই সংশয়টা দূর করার জন্য বারবার বিএনপির পক্ষ থেকে বা বড় দলগুলির পক্ষ থেকে বলা হচ্ছে যে রোড ম্যাপটা পরিষ্কার করেন, কিন্তু সরকারের পক্ষ থেকে আজকেও বলা হয়েছে যে না আমরা এখন দিন তারিখ দিতে পারবো না, এটা আবার 2-3 মাস পিছাতে পারে ডিসেম্বরের পরে। এই যে কথাগুলি জনগণের সন্দেহটা আরও ঘনীভূত হচ্ছে। আমি সে কারণেই বলতে চাচ্ছি, বাংলাদেশে কিন্তু বর্তমান সময়ে একটা ললেসনেস কিন্তু কাজ করছে সমস্ত জায়গায়, এটা বলে লাভ নাই।
সরকারের সেই ক্ষেত্রে খুব চ্যাদবোধ আছে এটা মনে করি না আমি। যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে এক্ষেত্রে কিন্তু একটা অস্বাভাবিকতাই আছে। সেই জায়গায় দাঁড়িয়ে পাবলিক চায় যে নির্বাচিত সরকার একটা যদি আশা দেয় না, তাহলে সেক্ষেত্রে এই বিষয়গুলি হ্যান্ডেল করে দায়বদ্ধ থাকে, অ্যাকাউন্টেবিলিটি থাকে। এখন তো কেউ অ্যাকাউন্টেবল না, কোথাও কারো কাছে কেউ দায়বদ্ধ না, যে যেমন করে তেমন করে চলছে। তো সেই জায়গায় ন্যাচারালি আমাদের দলের পক্ষ থেকে আমরা চাই যে আগে জাতীয় নির্বাচনটাই হোক। জাতীয় নির্বাচনটা হলে এখন বলবেন যে হ্যাঁ এটার একটা সময় তো বলছে 18 মাস, হ্যাঁ 18 মাসের মধ্যেই হোক, ডিসেম্বর আগে হোক, কিন্তু সরকারের মধ্যে পরে বলে ফেলে যে না এটা ডিসেম্বরের পরেও হইতে পারে, যার কারণে সন্দেহটা বাড়ছে। এই সন্দেহটা নিরসন না হলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। কারণ এখন তো একটা ফ্রি ছাওয়ার আল্লাহর সার, সবাই আল্লাহর সার বুঝছেন তো, যে আল্লাহর সার মানে ওই দুধ পানে ছিটা দিয়ে ছেড়ে দেয় রাস্তা দেয় না, ও যার ইচ্ছা তাই খায় আর কি, হ্যাঁ ওকে কেউ ধরে না, খড়ও দেয় না। এখন তো এরকম অবস্থা চলতেছে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব শাহাদাত হোসেন সেলিম। যেমনটা আসলে সরকারের পক্ষ থেকে বলা হলো যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে পারে, আবার শুনলাম যে মার্চ পর্যন্ত করাতে পারে, আপনারা কি আস্থা রাখতে পারছেন? না, আমরা তো আস্থা রাখতে পারছি না। ব্যাপারটা হলো ডক্টর ইউনূস সাহেব তো গতকালকেও বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন মানে দেবেন। এর আগে তিনি জাপানি একটা সংবাদ সংস্থার সাথে আলোচনায় বললেন ডিসেম্বর। এখন আপনার মানে ওই প্রধান উপদেষ্টার প্রেস সচিবের কোনো একটা মানসিক সমস্যা আছে আর কি। মানসিক সমস্যার কারণে তিনি মানে অনাহতভাবে একটা মানে একটা মানে ইয়ে করছেন যে কখনো উনি বলেন যে জুনে নির্বাচন হবে, কখনো বলে মার্চে হবে। তো ওনাকে আসলে উনি এখতিয়ার বহির্ভূত কথাবার্তা বলছেন, যেটা ওনার বলা উচিত না, এবং যেটা তিনি একটা বিশৃঙ্খলা তৈরি করার জন্য তিনি একটা উস্কানিমূলক কথাবার্তা আমার মনে হচ্ছে আর কি। এমনিই তো আপনার কয়েকজন আপনার ছাত্রনেতার উচ্চাকাঙ্ক্ষা এবং কয়েকজনের আপনার উস্কানিমূলক কথাবার্তাই ফসল হলো যে রাজনৈতিক দল, আর কিচ্ছু না। আপনার আমরা যখন জুলাই আগস্টের যে বিপ্লবের সময়, এই বিপ্লবের সময় ছাত্র নেতারাও কেউ বলেন যে আমরা যদি শেখ হাসিনাকে পরাজিত করে পালিয়ে যেতে বাধ্য করি আমরা একটা রাজনৈতিক দল করব, এই ধরনের কথা তখন তারা বলে নেই। আর তাদের মধ্যে যদি একটা রাজনৈতিক দল করার ইচ্ছাই থাকতো তাহলে তারা সরকারে যোগদান করার কোনো দরকার ছিল না। সরকারে যোগদান করে আবার পদত্যাগ করে আবার তাদের কিছু সঙ্গী সাথীকে রেখে এসে, তাদের কিছু শুভাঙ্গী রেখে এসে পুরো নির্বাচনটাকে অনিশ্চিত এবং পুরো সরকারটাকে একটা বেকায়দায় ফেলে দিয়েছে, একটা আলোচনা খোরাক জন্ম দিয়েছে। এখানে আপনার আমি আগেও বললাম যে আমরা বাস রিকুইশন করি, তারপর ধর নতুন বন্দোবস্তের মধ্যে তেমন কোনো কিছু দেখলাম না। তারা বিশেষ করে এনসিপির সেকেন্ড রিপাবলিক নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমি বলছি আপনার সেকেন্ড রিপাবলিক কি এটা আমি বুঝি না, আমি এটা বুঝতে পারছি না। এটা দ্বিতীয় আবার মানে স্বাধীনতা বা দ্বিতীয় স্বাধীনতা একবারই হয়, আবার সেকেন্ড রিপাবলিকের কথা বলছেন, গণপরিষদের কথা বলছেন, নতুন সংবিধানের কথা বলছেন, অনেকগুলো কথা বলছেন যেগুলো পারস্পরিক সাংঘর্ষিক। এখন ব্যাপার হলো যে কি আপনার নতুন বন্দোবস্তের মধ্যে আমরা যেটা দেখলাম, নতুন বন্দোবস্তের মধ্যে কিচ্ছু নাই। যেমন তাদের ছাত্র সংগঠন যেদিন জন্ম নিল তার দিন ওই দিনেই তাদের মধ্যে একটা হুলস্থুল, মারামারি, কাটাকাটি এবং রাত 1টা বাজে এসে 10টা থেকে 1টা পর্যন্ত বাংলা মোটর অবরোধ করলো। তো এটা তো স্বাভাবিক রাজনীতির একটা গতি, নতুন কিছু না। তারপর যে রাজনৈতিক দলটা গঠন করা হয়েছে, এই রাজনৈতিক দলের যে পদবিটা দেখলাম সেটা দেখলাম যে আপনার কিমাগা কিছু পদ সৃষ্টি করা হয়েছে বিভিন্ন জনকে অ্যাডজাস্ট করার জন্য, বুঝছেন, নতুন রাজনৈতিক দলগুলোর সাথে এটার মানে মানানসই ব্যাপার না। তৃতীয়ত হলো যে নতুন রাজনৈতিক দল বন্দোবস্ত যদি করতেই চান তাহলে 3টা বাজে আপনারা মিটিংয়ের টাইম দিয়েছেন, শুরুই করেছেন 4টার পরে, এবং তাদের সদস্য সচিব মানে মঞ্চে এসেছেন প্রায় 6টার দিকে। তার মধ্যে একজন আবার বললেন যে ঢাকা শহরে প্রচণ্ড যানজট। তো আপনারা আজকে একটা নতুন রাজনৈতিক দল করবেন, ঢাকা শহরের প্রচণ্ড যানজটের কথা বলে আমরা যারা অতিথিরা গিয়েছি আমাদেরকে রোদের মধ্যে বসিয়ে রাখলেন, হাজার হাজার মানুষকে বসিয়ে রাখলেন। এটা তো নতুন রাজনৈতিক বন্দোবস্তের কোনো কিছুই নেই। দ্বিতীয়ত আমরা যে জিনিসটা লক্ষ্য করেছি যে আন্দোলনের সময় ছাত্রদের ডাকে সমস্ত জনগণ যেমন মাঠে নেমেছে, প্রচুর সংখ্যক মহিলা এবং নারী এবং ছাত্রীরা মাঠে নেমেছে। কাল কিন্তু তাদের অংশগ্রহণ ছিল একেবারে শূন্যের কোঠায়। আমি আবারও বলছি যে রাজনৈতিক দল বাংলাদেশে তো অনেকগুলো জন্ম নিয়েছে। স্বাধীনতার পর জাসদের যে আপনার রক্তে শিহরণ জাগানায় একটা আপনার উত্থান, পরবর্তীকালে আমাদের চোখে দেখেছি ন্যাপ মুজাফফর, ন্যাপ ভাসানী, তারপর অন্যান্য দল, ডক্টর কামাল হোসেন অনেক ঘটা করে তার রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন, তারপর কাজী সিদ্দিকী তার রাজনৈতিক দলকে জন্ম দিয়েছেন, কর্নেল অলি আহমেদ তার রাজনৈতিক দলগুলোকে জন্ম দিয়েছেন। সেগুলো কিন্তু কালের বিবর্তনে কিন্তু জন্ম হয়েছে অত্যন্ত ঘটা করে, কিন্তু এগুলো আবার অনেক রাজনৈতিক দলের কথা আপনি বলছিলেন জনাব শাহাদাত হোসেন সেলিম, কিন্তু এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বললেন এতকাল বাংলাদেশকে একটা বাইনারি রাজনীতির মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, হয় এই দল নয় ওই দল, আমাদের হাতে কোনো অপশন ছিল না।
আসলেই কি তাই? না, আসলে আসলে মোটেই তাই নয়। এবং ওনারা যেটা বলছেন এটা অত্যন্ত মানে আমি কি বলবো নিন্দনীয় এবং মানে এবং একেবারেই আপনার যে কথাটা বলেছেন, যে কথাটা প্রতিবাদ করার মতো কথা। উনি বলেছেন যে এক সরকারের পতনের পর আরেক সরকার প্রতিষ্ঠা করার জন্য জনগণ রাস্তা নামে নেই। তো এক সরকার পতনের পরে তো আরেকটা সরকার প্রতিষ্ঠিত হবে, জনগণকে রাস্তায় নামতে যে এই সরকার পরে আর কোনো সরকার আসবে না, সরকারবিহীন একটা দেশ থাকবে। এই কথাটা বলে তারা একটা বিশেষ রাজনৈতিক দলকে আক্রমণ করছে। তারা জনগণের কাতারে যেতে হলে তাদেরকে সবাইকে সাথে নিয়ে চলতে হবে। কোনো বিশেষ রাজনৈতিক দলকে, কোনো বিশেষ মতাদর্শকে আক্রমণ করে তারা রাজনীতিতে আগাতে পারবে না। তারা যদি মনে করে যে তাদের মানে নিজে নিজে তারা প্রতিপক্ষ হয়ে যায়, তারা অপরকে ছায়া প্রতিপক্ষ মনে করে এবং নিজে সব জানতা এবং সব কিছু তারাই বুঝে, অন্যরা কিছুই বুঝে না। এবং তারা প্রকাশ্যে অনেক সময় টকশোতে আমাদের সাথে আলাপ আলোচনা বলে যে আমরা এইসব মোবাইল হাতের মধ্যে নিয়ে চলাফেরা করি, আমরা 10% বুঝি, তারা শতভাগ বুঝে। তো তারা যদি শতভাগে বুঝে তাইলে কিন্তু আপনার এটা আমার মনে হয় অচিরেই মুখ থুবড়ে পড়া ছাড়া আর অন্য কোনো মানে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব খন্দকার মাশিকুর রহমান। ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশের মধ্য দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে, সেই জায়গা থেকে বিএনপি কি নতুন করে চ্যালেঞ্জে পড়তে যাচ্ছে? দেখেন, আমি এই নতুন দল সম্বন্ধে একটি কথা বলে শেষ করব। বাংলাদেশে নিবন্ধিত দল কতগুলো আমরা তিনজনের কেউ নাম বলতে পারবো না, যদিও বলা যায় অনিবন্ধিত দল কতগুলো বলেন। আচ্ছা, আরো দল তৈরি হবে এদেশে। আমি যে কথাটি বলেছিলাম নাজমুল ভাইকে আমি বুঝাতে সক্ষম হই নাই অথবা ব্যর্থ হয়েছি। জাসদ তৈরি হয়েছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র, তখন এদেশের ছাত্র সমাজ সেই তত্ত্বকে লোভে দিয়েছিল। ম্যাক্সিমাম শিক্ষা প্রতিষ্ঠানে সংসদ তাদের অবস্থান অত্যন্ত শক্তিশালী ছিল, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ওই আদর্শ বীজ বপন করতে পারে নাই। জাসদ একটা পর্যায়ে সেখানে আজকে এখানে এসেছে। ঠিক বাক্সল ওই একটা থিমের উপরে ছিল। আমি বলি এরা দল করেছে, এইখানে এদের ভাবতে হবে কিছু লোক যোগদান করবে। কি কারণে যোগদান করলো, তাদের কি আদর্শের উপরে? এই 5 বিপ্লব সংগঠিত হয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলন, পরে ফ্যাসিস্টের পতন, এটি তো যেভাবে যোগদান করেছে। তো সেখানে এই আন্দোলনে সকলের সমর্থন ছিল, সকলের সমর্থনে দল হয় নাই। তারপরও আমি দলের এই সফলতা কামনা করি। তবে আমি বলতে চাই কিংস পার্টির মতো এটা যেন হারিয়ে না যায়। বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যেমনটি বলেছেন, বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দেশের পরিণতি ও পরিস্থিতি খারাপ হতে পারে। বিশেষ গোষ্ঠী কারা আর আপনাদের কি পরিকল্পনা থাকছে সামনের দিন ঘিরে, আমি সেই আলোচনা আবারও আমন্ত্রণ। দেখছেন দেশ সাম্প্রতিক, আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশিকুর রহমান, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু যেমনটি বলেছেন, বিশেষ কোনো সুবিধার জন্য, বিশেষ কোনো স্বার্থে, বিশেষ কোনো গোষ্ঠীর জন্য যদি স্থানীয় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে দেশের পরিণতি ও পরিস্থিতি খারাপ হবে। বিশেষ গোষ্ঠী কারা আর সামনের দিনে আসলে আপনারা কি পরিকল্পনা করছেন? আচ্ছা, আমি বলি, আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনূস সাহেব মহোদয়, তার প্রতি আমার শ্রদ্ধা, বিশ্বনন্দিত নেতা। আমি অনেকবার বলেছি একাডেমিক রেজাল্ট, রাজনীতি দেশ পরিচালনা ভিন্ন জিনিস, অভিজ্ঞতা দরকার। ওনার নেতৃত্বে যেসব উপদেষ্টারা রয়েছেন, দেশ পরিচালনা কিংবা রাজনীতির কোনো দলের কর্মী কখন ছিলেন কিনা জানা নাই। স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান করা কিছুতে এরা পারবে না। আমি 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 বলেছিলাম এরা জানে না ইলেকশনে কেন্দ্রে প্রিজাইডিং পুলিং এজেন্টের ভূমিকা কি, রেজাল্ট শিট তৈরি করতে হয় কেমনে, 40,000 বুথ, স্থানীয় সরকার নির্বাচন 40,000 কেন্দ্র, স্থানীয় সরকার নির্বাচন আরো বেশি। এই প্রশাসন কিংবা এই অবস্থায় আদৌ সম্ভব না। স্থানীয় সরকার নির্বাচন যদি বিতর্কিত হয়, জাতীয় সংসদ নির্বাচন অবশ্যই মূল নির্বাচন থুবড়ে খেয়ে পড়বে, সম্ভব নয়। আমরা বলেছিলাম, আমরা যে কথা আমাদের ভূমিকাকে, আমরা দীর্ঘ 17.5 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। আমরা কি ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা 31 দফা দাবি দিচ্ছি, সেটা পরের বিষয়। আমাদের কি এদেশের
নির্বাচন ব্যবস্থা ভেঙে গিয়েছিল, ভোট ব্যবস্থাকে ভেঙে ফেলা হয়েছিল, সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য জনগণ ডিসিশন নেবে কারা রাষ্ট্র পরিচালনা করবেন। আবার বলি, একটা অনির্বাচিত সরকারের চেয়ে একটা নির্বাচিত সরকার দেশের মানুষের জন্য মঙ্গলজনক এবং সবসময় একটা শক্তিশালী। আমি আজকেও একটা উচ্চ পর্যায়ের জায়গায় ছিলাম সরকারে, বলছেন আমি বললাম আপনারা এই রোজায় অন্তত পক্ষে আইন শৃঙ্খলা ঠিক রাখেন। বলছে একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এটা সম্ভব নয়। সুতরাং আমি বলেছিলাম ডক্টর ইউনূস সাহেব উনি অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন বিশ্বনন্দিত নেতা, উনি এই দেশের মানুষের মণিকোঠায় শতাব্দীর পর থাকতে পারে এখনো। এদেশে একটা সুন্দর ক্রেডিবল একটা নির্বাচন করে ব্যবস্থা করা, যেমন জাস্টিস শাহাবুদ্দিন করেছিলেন, দীর্ঘদিনের মানুষের আকাঙ্ক্ষা করে একটা গণতান্ত্রিক সরকারের ব্যবস্থা করা, এবং আগামী দিনের সেটা ধরেন সোহাট একটা নতুন দল, সে ভালো ভালো কথা হবে, জনগণ যদি তাদের গ্রহণ করে তারা নির্বাচিত হবে। আমি বলেছিলাম ফ্যাসিস্টে যদি আবার জনগণ নির্বাচিত করে আপনারা আমার কি, আওয়ামী লীগকে যদি নির্বাচিত এদেশে জনগণ করে আপনার সমস্যা কোথায়? হ্যাঁ, যদি আওয়ামী লীগ ব্যান করেন, নির্বাচন করতে পারবে না, সেটা ভিন্ন জিনিস। যদি করে, রাষ্ট্রের মালিককে জনগণের মালিকানা জনগণ কার কাছে দিবে সে বুঝবে, কাকে রেজিস্ট্রেশন করে দিবে সে বুঝবে, একটা ভোটের মাধ্যমেই তো। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাশরুকুর রহমান। শাহাদাত হোসেন সেলিম, সরকারের নির্বাচনী প্রস্তুতি কি সন্তোষজনক? না, দেখুন, আপনার ডক্টর ইউনূস সাহেব তো বললেন যে অলরেডি নির্বাচনের ট্রেন্ড চলা শুরু করেছে। তবে আমরা নির্বাচন কমিশন গঠন হতে দেখেছি, এবং নির্বাচন কমিশন তারা বলেছে ডিসেম্বর মাসে তারা নির্বাচন করতে তারা প্রস্তুত, এবং সেক্ষেত্রে অক্টোবরের দিকে আপনার তাদের তফসিল ঘোষণা করা হবে। আমরা ওইটাই মনে করছি। বাংলাদেশের আপনার চরম দুর্যোগে আপনার ছাত্র জনতার অভ্যুত্থানের আন্দোলনের যিনি ত্রাণকর্তা হিসাবে আমাদের সামনে আবির্ভূত হয়েছেন, বাংলাদেশের সেনাপ্রধান, যিনি আমাদের যার প্রতি আমাদের চরম কৃতজ্ঞতা, এবং আপনার যিনি ইতিহাসের স্বর্ণাক্ষরে লিখিত থাকবেন, জেনারেল ওয়াকার, তিনিও বলেছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন। আমরা এটা বিশ্বাস করতে চাই। এর ব্যতিক্রমী কোনো কিছু যদি সরকার চিন্তা করে তাহলে সেটা মহা অন্যায় হবে, মহা পাপ হবে। সেনাপ্রধান কিন্তু রাজনৈতিক দলগুলোকেও সতর্ক বার্তা দিয়েছেন। তিনি বলেছেন নিজেদের মধ্যে কাদা ছোড়াছুড়ি করলে দেশ ও জাতির স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হবে। সেটা বলেছে। আমরা নিজেদের মধ্যে কোনো কাদা ছোড়াছুড়ি করছি না। দেখুন, আমাদের কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই দাবি করা হচ্ছে না যে স্থায়ী সরকার নির্বাচন, কারণ আমরা জানি যে এই সরকারের পক্ষে স্থায়ী সরকার নির্বাচন করা সম্ভব নয়, এবং একটা জাতীয় নির্বাচনের জন্যই আমরা রক্ত দিয়েছি, প্রাণ দিয়েছি এবং আন্দোলন করেছি। এখন এখানে একজন ছাত্রদের মধ্যে থেকে একজনকে উপদেষ্টা করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় উপদেষ্টা, তাতে করে বোঝা যাচ্ছে যে তারা অতীতের মতো একটা রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষক করার জন্য স্থানীয় সরকারের নির্বাচন ইত্যাদি ইত্যাদি করার যে স্বপ্নগুলো তারা দেখছেন, এটা বাস্তবে রূপান্তরিত হবে না। কারণ আমরা রাজনৈতিক দলগুলো এটার বিরুদ্ধে আমরা প্রচণ্ডভাবে মাঠে নামবো। আমরা একদম আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা মাঠে নামবো। আমরা যদি স্বৈরাচারী, কালনাগিনী, ফ্যাসিস্ট, মানসিক রোগী, সাইকোপ্যাথ শেখ হাসিনার বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করতে পারি, তাহলে এখানে জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আমরা আবার রাজপথে নামতে আমাদের কোনো দ্বিধা নেই। সুতরাং আমরা সরকারকে বলবো যে আপনারা বিপজ্জনক পথে পা দেবেন না। এমনিই আপনারা একটা বিপজ্জনক পথে আছেন। সরকারের যেসব উপদেষ্টা আছেন এগুলো একদম বিলো স্ট্যান্ডার্ডের উপদেষ্টা, দুই একজন ছাড়া। এদের মধ্যে একদম রাষ্ট্র পরিচালনা কোনো রকমের কোনো যোগ্যতাই নাই। তারা রাষ্ট্রকে একদম একটা স্থবির করে দিয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর চরম অবনতি, হুমকি ধামকি দিয়েও আইন শৃঙ্খলা কি কোনো উন্নতি করতে পারছে? দ্রব্যমূল্য যে সহনশীলতার পর্যায়ে আনতে পারছে? সড়কে যে বিশৃঙ্খলা, প্রতিদিন যে সড়কে মানুষের মৃত্যুবরণ করছে সেটাকে আনতে পারছে? ঘুষ দুর্নীতিমুক্ত একটা সমাজ ব্যবস্থা, সুশাসন কায়েম, এগুলোই করতে পারছে? কিছুই করতে পারছে না। সুতরাং ওনারা স্থানীয় সরকার নির্বাচন করার মতো ঝুঁকি নেবেন এটা আমি মনে করি না, বিশ্বাস করি না। যেটা যদি করতে যায় তাহলে দেশে একটা হানাহানি হয়ে যাবে, এবং সেনাপ্রধানের মতো যে সতর্কবার্তা উচ্চারণ করেছেন সেই সতর্কবার্তায় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হবে। আমার কাছে মনে হচ্ছে ডক্টর ইউনূস সাহেব একজন মেধাবী লোক, একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন লোক। উনি মিষ্টি মিষ্টি কথা বলেন, সব কিছুই বুঝেন, কথা বলেন, বুঝেন, এবং আমার মনে হয় ওনার সিদ্ধান্তটাই আপনার চূড়ান্ত। উনি যেটা বলেছেন যে ডিসেম্বরের জন্য নির্বাচন
নির্বাচন, উনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনের কথা বলে নাই। এছাড়া সংস্কার কমিশন যেসব সংস্কারের কথাগুলো বলছেন যেগুলো কোনো গ্রহণযোগ্য নয়, আমরা ভোটার তালিকার মধ্যে যেটা 18 বছরের নিচে হলে আমরা মানবো না, 21 বছরের ভোটার মানে প্রার্থী হওয়াটা সেটাও আমরা মানবো না, 4টা প্রদেশে বিভক্ত সেটাও আমরা মানবো না। আমরা মূলত মনে করবো যে এই কাজগুলো একটা নির্বাচিত দল, নির্বাচিত সংসদ এবং নির্বাচিত সরকারই করবে। একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যতটা রাষ্ট্রকে সংস্কার করা দরকার, নির্বাচন কমিশনকে যতটা শক্তিশালী করা দরকার, স্থানীয় পর্যায়ে প্রশাসনকে যতটা শক্তিশালী এবং নিরপেক্ষ করা দরকার, সেইটুকু কাজ করে আপনার সরকার একটা নির্বাচনের দিকে যাবে, একটা নির্বাচন হবে, একটা নির্বাচনের মাধ্যমে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, দীর্ঘকাঙ্ক্ষিত 17 বছরের লড়াইয়ের পরিসমাপ্তি করবে, আমরা সেটাই মনে করছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব নাজমুল হক প্রধান। একদিকে বিএনপি ও সমমনাদের রাজপথে নাবার হুঁশিয়ারি, নির্বাচনের রোডম্যাপ নিয়ে বিএনপির হুঁশিয়ারি, এবং তারা যেমনটি বলছে যে ইনিয়ে বিনিয়ে কথা না বলে প্রধান উপদেষ্টাকে সুস্পষ্টভাবে রোডম্যাপ ঘোষণা করার দাবি জানাচ্ছে। অন্যদিকে আবার রাজনৈতিক অঙ্গনে আমরা শুনছি গণপরিষদের কথা, স্থানীয় সরকার নির্বাচনের কথা, জাতীয় নির্বাচনের আগে এই বিষয়গুলো সংকট বাড়াবে কিনা? না, সংকট তো তৈরি করছে। জাতীয় নির্বাচন নিয়ে জনগণের মধ্যে মিশ্র ভাবনা তৈরি হচ্ছে। যেমন ধরেন জামাত ইসলাম এই গত 2 দিন আগে আমার পঞ্চগড়ে সমাবেশ করেছে, সেখানটা তার আমির বলেছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন চান। আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেছি সেখানটাও জামাত ইসলাম একই কথা বলেছে এবং কিছু ছাত্র সংগঠনের প্রতিনিধি একই কথা বলেছে। বিষয়টা হচ্ছে যে এটা বেসিক ডেমোক্রেসির সময়, আইয়ুব খানের সময় আমরা এরকম একটা নির্বাচন আমরা দেখেছি, কারণ ওইটা উনি রাজনীতির ওনার ক্ষমতার কেন্দ্রবন্দি করেছিল ওই ইউনিয়ন পরিষদটাকে আর কি, ইউনিয়ন কাউন্সিল পরিষদ। যাই হোক, তো এখন ধরেন যে এখানটা কি ডিজাইনে আগে করতে যাচ্ছেন ওনারা স্থানীয় সরকার নির্বাচন, এটা আমাদের বোধগম্য না। প্র্যাকটিক্যালি জাতীয় সমস্যা হচ্ছে জাতীয় নির্বাচন, তো ফলে ন্যাচারালি এই নির্বাচনটাই করা উচিত এবং করার জন্য সামগ্রিক কার্যক্রমটা গোটা সাজানো উচিত। এক্ষেত্রে সরকার যদি ফেইল করে, উপলব্ধি করতে ফেইল করে, কারণ এমনি সরকার আইন শৃঙ্খলা ট্যাকেল করতে পারছেন। আপনি জানেন এটা অস্বাভাবিক ব্যাপার যে সরকারের কি বলে যে স্বরাষ্ট্র উপদেষ্টা 3টার সময় উনি প্রেস কনফারেন্স করতেছেন, তখন জেগে থাকে এখন তো ক্রিমিনালরা, বাকি পাবলিক কিন্তু সব ঘুমায়, তাই না? তো ফলে এটার কি বলবেন, এটার ব্যাখ্যা কী দিবেন? আমি বলতে চাচ্ছি কথাটা যে এখানটায় স্থানীয় সরকার নির্বাচনে স্বাভাবিকভাবেই নির্বাচনে মারাত্মক দলাদলি হয় এবং মারাত্মক মারামারি হয়, আপনি দেখবেন প্রত্যেক স্থানীয় সরকার নির্বাচনের সময়। সেই ক্ষেত্রে এই ললেসনেস অবস্থায় আগে ওইটা করব, এটা ভাবনাটা আসে কীভাবে? যারা ভাবছেন তাদের ভিন্ন ডিজাইন আছে, যেই ভাবছেন এটা দেশের মধ্যে এটা আরও অরাজকতা তৈরি করার একটা প্রচেষ্টা হবে মাত্র। তাহলে সেক্ষেত্রে আমি মনে করি প্র্যাকটিক্যালি রাজনৈতিক দলগুলি ওনাদের দেখা যায় কবার হয়েছে পরিষ্কার মতামত দিয়েছে এটা জাতীয় সংসদ নির্বাচনের জন্য। এবং হ্যাঁ, সংস্কার প্রয়োজন, সংস্কারের প্রস্তাবনা অলরেডি সরকারের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আলোচনা চলছে, আমরাও আমাদের মতামত দিয়েছি, বিভিন্ন জন দিয়েছে, তাই না? তো সেটা করার জন্য ডেফিনেটলি একটা পার্লামেন্ট লাগবে। এখানটায় যে কথাগুলি আসতেছে এখানটায় এটা হচ্ছে এটা বিপ্লবী সরকার না, বিপ্লবী সরকার না, বুঝতে হবে। বিপ্লব যেমন এটা রুশ বিপ্লব, এটা বিপ্লব শুরু হয়েছিল উইথ ফিলোসফি, একটা আদর্শ ছিল সমাজতন্ত্রের। আপনি খমেনি বিপ্লব যেটাকে শিয়া বিপ্লব বলে, সেখানটাও একটা আদর্শিক একটা বিপ্লব, খমেনি বিপ্লব। আর ফরাসি রেভলিউশন, বাকিগুলি গণ অভ্যুত্থান। সেটা আপনি 69 গণ অভ্যুত্থান বলেন, 90 গণ অভ্যুত্থান বলেন, এটাও গণ অভ্যুত্থান। সেখানে আমরা গণ অভ্যুত্থানের কৃতিত্ব নিয়ে এক ধরনের লড়াই দেখছি। না, কৃতিত্ব নিয়ে লড়াইয়ের কিছু নাই, এটা প্র্যাকটিক্যালি শুনে এটা 15 বছর ধরে এই সরকারের বিরুদ্ধে, পতিত শেখ হাসিনার বিরুদ্ধে সবাই যার যার জায়গা থেকে যার যার সমর্থনে কথা বলেছে। এবং সবচেয়ে মজার ঘটনা হচ্ছে যেটা বাংলাদেশের দক্ষিণের সঙ্গে লড়াই করেছি আমরা, এরকম হয়নি। স্বাভাবিক মিছিলে বিএনপি নারায়ণগঞ্জে, ব্রাউনবাড়িয়া, ভোলায় স্বাভাবিক মিছিল, নর্মাল মিছিল, সরকার পন্থী মিছিল, সেই মিছিল গুলি করে মেরে দিচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক। পত্রিকা কোন পুলিশ মারছে কার সে নাম পর্যন্ত চলে আসছে, তাই না? তাহলে এই যে ঘটনাগুলি বাংলাদেশ, আমি গুম খুনের কথা বাদ দিলাম, এই প্রক্রিয়া কিন্তু কখনো ছিল না এইভাবে করছে গত সরকার। তো ফলে এই সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনটা ছিল। হ্যাঁ, বলবেন যে হ্যাঁ, আন্দোলন একটা পর্যায়ে ফসল কাটার যখন মৌসুমটা ফসল পেকে গেছে না, তখন চূড়ান্তভাবে এই কাজটা করছে, তার স্যালুট দেন। ছাত্ররা যে করছে, যুগে যুগের ছাত্ররা এই কাজটা এখানটা করছে, তাদেরকে স্যালুট করি আমরা, এতে কোনো অসুবিধা নেই, গর্বের কাজটাই করেছেন। কিন্তু এই গর্বের কাজটাকে যাতে কালিমালিপ্ত না করে কিছু এর পরের কিছু ঘটনা যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে, যেমন ধরেন আমি যদি বলি, আমি একটা পরিষ্কার করেই বলতে চাই, 6 মাস পরে 32 ভাঙ্গা সহ কিছু বাড়ি ঘরে রাত্রিকালে অ্যাটাক, এটা তো স্বাভাবিক সুস্থ লক্ষণ না। তো পরের দিন ইউনূস সাহেব বলতেছেন, উনি প্রধান উপদেষ্টা বলতেছেন যে এরকম আর সহ্য করা হবে না। তার মানে আগেরটা সহ্য করে পরের দিন বন্ধ করতে যাচ্ছেন। মানে অ্যাজ এ হোল আমি বলতেছি সরকারের এখানটা আসলে পরিষ্কার দৃষ্টিভঙ্গি নেই, তারা জাতীয় নির্বাচনটা কীভাবে করবেন। ফলে এই যে এক পা এগিয়ে এক পা পিছিয়ে এই যে ডিলেমার মধ্যে থাকা, উনি একরকম বলবেন, নির্বাচন কমিশনার একরকম বলবেন, ওনার উপদেষ্টা কি তথ্য
সচিব একরকম প্রেস সচিব। বলবেন, হ্যাঁ প্রেস সচিব, তাই না? এই 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 কূটনীতিপূর্ণ কথা কিন্তু দেশের জন্য মঙ্গল না, দেশটাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব নাজমুল হক প্রধান, সংকটের দিকে ধন্যবাদ ফেলে জানাচ্ছি দিচ্ছে। শাহাদাত হাসান সেলিম, ধন্যবাদ জানাচ্ছি খন্দকার মাশরুকুর রহমান। আমরা আমাদের আয়োজনের একেবারে শেষ ভাগে দর্শক শেষ করছি দেশ প্রতীকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।